রাজনীতি এখন সরল রাস্তা ছেড়ে বক্রপথে চলেছে, এটা আমার কথা নয়। এটা আমার সম্ভবত অগ্রজ একজন রাজনৈতিক নেতা প্রদীপ ভট্টাচার্য, তিনি কংগ্রেসে ছিলেন, এখন বোধহয় অবসরপ্রাপ্ত, তিনি বলেছিলেন যে রাজনীতি সরল রাস্তায় চলে না, রাজনীতি সরল রেখায় চলে না। এটা সম্ভবত তারই একটা দৃষ্টান্ত। সরল রেখায় চলছে না, অত্যন্ত বক্র রেখায় চলছে, এবং এটা সত্যি কথা। এ কথাটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। যাই হোক, বিষয়ে আসি। গুন্ডামি রুখবই সরকার বলছে, তাও দেখি তোলাবাজি একইভাবে চলছে। কেউ কি আশা করেছিল যে 4 মের পরে যখন তৃণমূল গদিচ্যুত হয়ে গেল, তখন একদিনে রাতারাতি সুইচ টেপার মতন গুন্ডামি থেমে যাবে, তোলাবাজি থেমে যাবে? যারা এটা আশা করেছিল তাদেরকে একটা অতিরিক্ত সরল এবং বোকামির একটা মিশ্রণ তাদের মধ্যে আছে বলে, যেটাকে ইংরেজিতে বলে নাইভেটে। এই নাইভেটে কথাটার কোনো প্রতিশব্দ বাংলায় নেই, কিন্তু এটা অত্যন্ত লাগসই কথা, সেই জন্য আমি ইংরেজিটা বললাম যে নাইভেটে। শেষ হয়নি, তোলাবাজি গুন্ডামি শেষ হবে না, কিন্তু সরকারের সদিচ্ছাটা দেখতে হবে। সরকার কি বলছে সেটা দেখতে হবে। সরকারের বর্ষামুখ কোন দিকে ধাবিত সেটা দেখতে হবে। সরকার কি বলছে, মুখ্যমন্ত্রী কি বলছেন, এর জন্য আমাদের জিরো টলারেন্স। এই যে গুন্ডামি তোলাবাজি, এটা আমরা সহ্য করব না, এটা আমরা দমন করব। দমন করার জন্য গুন্ডা দমন আইন আনা হচ্ছে, এবং অল্প কিছুদিনের মধ্যে সেই আইনটা সেটা আইনে পরিণত হবে। এগুলো কি একটা এমন একটা কোনো জিনিস যেটা আমরা আগের 15 বছরে দেখেছি? বারবার বলেন বর্তমান মুখ্যমন্ত্রী যে আমাদের জিরো টলারেন্স এইসব জিনিসের জন্য। এইসব কথা আমরা এর আগে কখনো শুনেছি? এর আগে যখন এখানে মোগল সাম্রাজ্য হয়েছিল পশ্চিমবঙ্গে, মোগল সাম্রাজ্য কেন বলছি, কারণ এখানে ছিল জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন ইত্যাদি। এই সমস্ত মোগল সাম্রাজ্যের সম্রাটরা থাকার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল, তার মধ্যে শাহজাহান, যিনি হিন্দু গৃহবধূদের মাঝরাত্রিরে ডেকে পাঠাতেন এবং বলতেন পিঠে রান্না করতে হবে, তারপরে পিঠে রান্না করতে গিয়ে যা করবার করতেন, সেই শাহজাহানের সম্বন্ধে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, সুরটা হয়তো ঠিক হবে না, ও কিন্তু মানুষের জন্য কাজ করে। আমার গলায় সুর নেই, ও কিন্তু মানুষের জন্য কাজ করে। তারপরে যখন তাকে ধরে নেওয়া হলো, ধরে তাকে হাজতে ভরা হলো, তখন দলদাস পুলিশের যাদের সামনে দিয়েও যাচ্ছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা সম্ভব ছিল না যে এটা কি একটা আসামি যাচ্ছে না এটা পুলিশের ডিজি যাচ্ছে। এই অবস্থা হয়েছিল। এই অবস্থার নিরসন করবার জন্য আজকে এই সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এবং মুখ্যমন্ত্রী এই কথাটা বারবার বলেছেন এবং সেটা করে দেখিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত বিজেপি 22 জন এর নেতাদের নিলম্বিত করেছে বা সাসপেন্ড করেছে, 250 জন শোকজ কর্মীকে বা কার্যকর্তাদের সাসপেন্ড করেছে। পুলিশ বেশ কিছুকে ধরেছে। আমার কাছে এই মুহূর্তে এই অঙ্কটা নেই, কিন্তু যেটা আছে সেটা হলো যে আমি যে বললাম, তোলাবাজি শেষ হয়নি, তোলাবাজি চলছে। কারা তোলাবাজি করছে? আগে যারা করছিল তারাই করছে। 14ই মে যেদিন নির্বাচনের ফল বেরোলো, তার মাত্র 10 দিন বাদে শান্তনু সিনহা বিশ্বাস, একজন ডেপুটি কমিশনার, পুলিশের ডেপুটি কমিশনার, তাকে ধরা হলো, কারণ সে একটা অর্গানাইজড তোলাবাজ সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছিল। মানে ভেবে দেখুন, দলদাস নয়, সে দলপতি। দলপতি একটা অর্গানাইজড, একটা সংঘবদ্ধ তোলাবাজি দলের নেতৃত্ব দিচ্ছে। সে যে শুধু এটা সমর্থন করছে বা সেটার থেকে শুধু টাকা খাচ্ছে তা নয়, সে নেতৃত্ব দিচ্ছে। এই ছিল পরিস্থিতি। তারপরে 18ই মে তৃণমূলের কাউন্সিলর সুশোভন মণ্ডল, তাকে বাগুইয়াটিতে ধরা হলো। তারপর 8ই জুন বিখ্যাত তৃণমূলের সল্টলেকের নেতা সব্যসাচী দত্ত, তাকে ধরা হলো।
সব্যসাচী দত্ত এমনি খুব সুললিত চেহারার লোক, যাকে ইংরেজিতে ড্যাপার বলে। সেই ড্যাপার ভদ্রলোকের কয়েকদিন আগে আমি চেহারা দেখছিলাম, দেখে আমার একটা পরশুরামের একটা কথা মনে হলো, যেটা এখন বাংলা ভাষায় চলে গেছে প্রবাদ হিসেবে, লাটুবাবুর সে লাবণ্য আর নাই। এগুলো কেন হয়েছে? কারণ এই লোকগুলো এত বড় ডাকাত ছিল, এত বড় চোর ছিল, এত বড় তোলাবাজ ছিল। এই তোলাবাজি নিয়ে ইদানিংকার মধ্যে একটা বিতর্ক হয়েছে, যেটাতে আমি সরকারের বিরুদ্ধে বলবো, যে ডিম ছোঁড়া হচ্ছে, গালাগালি দেওয়া হচ্ছে, কাদা ছোঁড়া হচ্ছে। এতে কি হয়েছে? ডিম ছুঁড়লে কি কারোর অঙ্গহানি হয় না প্রাণহানি হয়? কাদা ছুঁড়লে কি হয়? কারোর গাড়িতে পাথর ছোঁড়া হয়নি, মমতা দেখিয়ে দিলেন এত বড় পাথর মারা হয়েছে। এত বড় পাথর কেউ ছুঁড়তে পারে? এক পালোয়ান ছাড়া, আর ওখানে পালোয়ান কেউ ছিল না, কিন্তু এত বড় পাথর ছোঁড়া হয়েছে, মমতা দেখিয়ে দিলেন। মানে নাটক করতে এই মহিলার মতো আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কেউ কারুকে দেখেনি। তো যাই হোক, তোলাবাজিকে যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং তার বিরুদ্ধে যত রকম সম্ভব ব্যবস্থা নেওয়া হবে, সেটা সম্বন্ধে পশ্চিমবঙ্গের সরকার এখন একেবারে 100% পরিষ্কার করে দিয়েছেন, যেটা এর আগে আমরা কখনো শুনিনি। উল্টে তো বললাম, যে বলেছিলাম না, ও কিন্তু মানুষের জন্য কাজ করে, আবার সুরটা ভুল হতে পারে। তো যাই হোক, দ্বিতীয় প্রশ্নে আসি, যে ব্রেকফাস্ট হাইটি আর কি মাখো মাখো ভোজনে বিরোধীদের মাপা হলো বন্ধুর ওজনে। এটার মানেটা কি? এটা কি মানে এরা কি, যারা গিয়েছিল তারা কি খেতে পায় না? তারা মাখো মাখো ভোজন খেলেই তারা গলে যাবে? তা নয়, তারা গিয়েছিল, তাদের খাওয়ানো হয়েছিল, তারা খেয়েছে, তারা চলে আসছে, কিন্তু তাদের বিজেপিতে নেওয়া হয়নি। এই কথাটা সবাই ভুলে যায়। তারা প্রাণপণ চাইছিল তারা বিজেপিতে ঢুকবে, কিন্তু বিজেপিতে তাদের নেওয়া হয়নি। তারা এনসিপি বলে একটা, যে পার্টি কেউ নাম শোনেনি কখনো, তার হেড অফিস হচ্ছে হাওড়ার সাঁকরেলে, সেই সাঁকরেলের পার্টিকে করে তাদের ডেকে তাতে ওরা যোগ দিয়েছিল, তাদেরকে নিয়ে আসা হয়েছিল। আরও দু একটা বিষয়ে আসি। কুণাল ঘোষ খুব তুখড় বক্তা, রোজ দুবেলা তার আমরা শুনি, টিভিতে শুনি। এর মধ্যে আজকে যে বিতর্কের বিষয়গুলো সুমন রেখেছে, কালকের কটুভাষী আজকের মিত্র, সুমন এটা রাখা উচিত হয়নি। কালকের কটুভাষী জেলের গাড়ি থেকে ঝুলতে ঝুলতে এক মুখ দাড়ি নিয়ে যেটা বলছেন, সেটা আজকে তো বলছেন না। কেন বলছেন না? এ কথাটা তোমার রাখা উচিত হয়। হ্যাঁ, এখানে মানে আমি এম্বারাস করছো, কিন্তু এমন একটা বিপদে ফেলেছো আমাকে যে আমার পক্ষে না বলে উপায় নেই। যাই হোক, হ্যাঁ, না না, আমি বলছি, আমি জানি আপনার এম্বারাসমেন্ট নেই, আপনাকে এম্বারাস করা অসম্ভব, কিন্তু তবু আমি বলছি, বলা হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলছি আমি, কামিনী কাঞ্চন নিয়ে কথা উঠেছে। কামিনী কাঞ্চন এর একটা ঘটনা ঘটেছিল 2021 সালের নির্বাচনের সময়। সেই ভুল হয়েছিল, বিজেপি ভুল করেছিল এবং তারই ফলে বিজেপির এই অবস্থা হয়েছিল 2021 সালে। সেই ভুলটা 2026 সালে বিজেপি শুধরে নিয়েছে এবং তার ফলে বিপুল জনসমর্থনে বিজেপি জিতেছে। বিজেপি নিজেদের সংগঠনের জোরে জেতেনি, এ কথাটা বলতে আমার কোনো দ্বিধা নেই। বিজেপিকে মানুষ এসে ভোট দিয়ে গেছে। 92% পোলিং কেউ ভাবতে পারে পশ্চিমবঙ্গে কোনোদিন হয়েছিল? কিন্তু 92% পোলিং হয়েছে এবং তার জন্য নাহক গালাগালি দেওয়া হচ্ছে জ্ঞানেশ কুমারকে, তাকে ভ্যানিশ কুমার বলা হচ্ছে, কত কি বলা হচ্ছে। এসআইআর হয়েছিল, তাকে আমাদের ভাইপশ্রী বলেছেন স্যার, নো স্যার, কিন্তু স্যার তো হলো এবং স্যার হবার ফলে প্রচুর নাম বাদ গেল। প্রথম চোটেই 58 লক্ষ নাম বাদ গেল, যেগুলোর মধ্যে ছিল মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, বাংলাদেশি ভোটার, নানা রকম ভোটার ছিল, বাদ গেল, কেউ কিছু বলতে পারলো না। তার পরবর্তী পর্যায়ে যেগুলো ছিল সেগুলো নিয়ে তৃণমূলের চিঁচিয়ে আওয়াজ করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। স্যার হয়েছে, স্যার চলবে, স্যার চলবে, এটা নিয়ে ডক্টর কুণাল সরকার
ডক্টর কুণাল সরকার একজন লব্ধ প্রতিষ্ঠ চিকিৎসক, কিন্তু জানি না কেন আজকে উকিলের পোশাক পরে এসছেন। তিনি যেভাবে সওয়াল করেছেন এই স্যারের বিরুদ্ধে, তাতে আমি একটা কথা খালি ওকে বলতে চাই, যে কুকীর্তিটা 1980-র দশক থেকে চলে আসছে, অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশ এবং তাদের ভারতীয় ভোটার লিস্টে ঢোকানো, সেটা এই 3 মাসে ঠিক হয়ে যাবে? 3 মাসে ঠিক হবে না, অনেক দিন ধরে চলবে। এবং এতদিন ধরে যে চলবে সেটাকে সেই শুধরণটা প্রয়োজন আছে, যত সময় লাগুক না কেন। তারপরে আছে সজল ঘোষ যে কথাটা বলেছিলেন যে সরকারটা 100 দিন ধরে হয়েছে। 100 দিনের একটা শিশু, 100 দিনের শিশুকে কেউ কিছু আশা করে না। সুমন বলেছে যে 100 দিনের শিশু যদি বিরিয়ানি খেতে যায় তাহলে তার আপত্তি হবে, কিন্তু 100 দিনের মাথায়, 100 দিনের পরে 8 মাসের মাথায় কেউ, তখন তো সেরকম শিশু থাকে না। সেই সময় যদি একজন মুখ্যমন্ত্রী নিজে ভবানীপুর থানা থেকে আসামি ছাড়িয়ে আনেন, তাহলে তাকে কি বলবেন? তখনও কি শিশু? হ্যাঁ, শিশু বটে, মানুষের নিরিখে শিশু, কিন্তু সেটা তো রাজনৈতিক নিরিখে শিশু নয়। তারপরে পার্ক স্ট্রিটে যখন হলো, সুজেট জর্ডান বলে একজন মহিলার গণধর্ষণ হলো, তখন বলিয়ে বিচ্ছিন্ন ঘটনা। তারপরে আরেকজন নেত্রী, যিনি বর্তমানে এনসিপিতে চলে গেছেন, তিনি বলেছিলেন খদ্দেরের সাথে দরদাম নিয়ে কথাবার্তা হচ্ছিল। একজন মহিলা আর একজন মহিলার সম্বন্ধে, যাকে গণধর্ষণ করা হয়েছে, তার সম্বন্ধে এই রকম কথা বলতে পারেন? শুনতে ভাবতে আমাদের লজ্জা লাগে, কিন্তু এই হয়েছিল। আরও কি হয়েছিল একটা বলি, যে আমি আগেই বলেছি যে ডিম কাদা ছোঁড়া নিয়ে সরকার বাড়াবাড়ি করছে। ডিম কাদা ছোঁড়া কোনো একটা বড় অপরাধ নয়। ডিম কাদা ছুড়লে কারুর অঙ্গহানি হয় না, কারুর প্রাণহানি হয় না, কিচ্ছু হয় না, একটু মানহানি হয়। আর মানের কতটা বাকি আছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। শতরূপ, আমি খুব ভেবেছিলাম শতরূপের ওপর বেশি সময় খরচ করব না, কিন্তু বলতে হচ্ছে। শতরূপ বলেছি যে আমাদের কেউ চোর বলে না, চোর বলে না, খুনি বলে। শতরূপের পার্টি যে পরিমাণ খুন করেছে পশ্চিমবঙ্গে, সেই খুনের কোনো ক্ষমা নেই। একটা চুরি করেছে, এদের তৃণমূল পার্টি চুরি করেছে। চুরি হচ্ছে ইকোনমিক অফেন্স। ইকোনমিক অফেন্স হলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে, খুন করলে প্রাণদণ্ড হতে পারে। কি পরিমাণ খুন করেছে! সেই সাঁইবাড়ি থেকে আরম্ভ 1970 সালে, এই সাঁইবাড়ির পরে একটার পর একটা চলেছে লাগাতার। সাঁইবাড়ি চলেছে, তারপরে মরিচঝাপির গণখুন চলেছে, আনন্দমার্গে খুন হয়েছে, ছোট আঙ্গারিয়া খুন হয়েছে, নেতাইতে খুন হয়েছে। একটার পর একটা খুনে কখনো জ্যোতি নেই, খুনে জ্যোতি নেই। তার কারণ হচ্ছে এই খুন, এই হিংসাটা ওদের যে দর্শন আছে, ওদের দর্শনের অঙ্গ। এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই দর্শনের প্রণেতা তিনি মারা গিয়েছিলেন কিসে? এখন বর্তমান কিছু গবেষক আবিষ্কার করেছেন তিনি দুরারোগ্য যৌনরোগ সিফিলিসে মারা গিয়েছিলেন। আমি লেনিনের কথা বলছি। দুরারোগ্য যৌনরোগ সিফিলিসে মারা গিয়েছিলেন লেনিন। তখন সিফিলিসের চিকিৎসা সম্ভবত বেরোয়নি, ডক্টর সরকার বলতে পারবেন। যাই হোক, আজকে যে পরিস্থিতি, এটা হচ্ছে চোরের কথা বলতে হবে। একটুখানি আগে বুদ্ধদেবের কথা একটুখানি একজন সুমনি বলছিল। তাছাড়া 1993 সালে আপনাদের মনে থাকতে পারে, বুদ্ধদেব সরকার থেকে বেরিয়ে গিয়েছিলেন এই বলে যে চোরেদের সরকারে থাকবো না। তারপরে একটি দৈনিকে বেরোলো খবর, ক্ষমতা হারিয়ে বুদ্ধর হাতে এখন শুধুই পেন্সিল। এটা হচ্ছে হযবরল থেকে একটা লাইন। তারপরে বুদ্ধ আবার মাথা বুড়িয়ে ফিরে এলেন। বুদ্ধদেব ভট্টাচার্য সম্ভবত কমিউনিস্ট পার্টিতে শেষ ভদ্রলোক বা প্রথম ভদ্রলোক, আমি জানি না, কিন্তু যা বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সেগুলো মনে রাখবার মতন। তার মধ্যে যে জিনিসগুলো, যে একটা তো আমি বললাম চোরদের সরকারে থাকবো না, আরেকটা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে 2002 সালে সীমান্তবর্তী কিছু মাদ্রাসায় দেশবিরোধী প্রচার হচ্ছে, সেটার জন্য তিনি পার্টির ভেতরে প্রচণ্ড ধমক খেলেন।
খেয়ে তারপরে পরের দিন বললেন না আমি বলিনি। সব রিপোর্টাররা বলেন সে কি স্যার, কাগজে বেরিয়েছে। না আমি বলিনি। আপনার গণশক্তিতে বেরিয়েছে। না আমি বলিনি। স্রেফ অস্বীকার করে গেলেন। আমরা ভাবতে পারেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য যেটা বলেছেন সেটা তো মানুষের মন থেকে মুছে যায়নি। এই জিনিসটা আমি ভেবেছিলাম গোড়াতেই বলবো, কিন্তু এখনও বলছি, যে তিনটে বিষয় সুমন এখানে রেখেছে, গুন্ডামি রুকবই রুকবো, ব্রেকফাস্ট হাইটি, কালকের কটুভাষী ইত্যাদি, এরপরে আরেকটা জিনিস রাখা উচিত ছিল যেটা এই সরকার শুধরেছে, সেটা হলো নির্লজ্জ মুসলমান তোষণ। নির্লজ্জ মুসলমান তোষণ যেটা এই রাজ্যে কবে থেকে চলছে তার আমি মনে করতে পারছি না। সম্ভবত বামফ্রন্ট সরকার আসার সময় থেকে ভীষণ বেশিভাবে চলছে, এবং তৃণমূল সরকার আসার সময় সেটাকে এবারে তুঙ্গে নিয়ে গেছে। 17% ওবিসি তৈরি করেছে। সেই ওবিসির মধ্যে ওবিসি এ, ওবিসি বি সব মিলে যা তালিকা আছে, সব মুসলমান ওবিসি। আমরা জানতাম ইসলাম নাকি সাম্যের ধর্ম, সেখানে এত ওবিসি কোথা থেকে হলো? বাকিরা তাহলে বিসি কোথায় গেল? বাকিরা কোথায় গেল? কিছুই বুঝলাম না। কিন্তু এই হচ্ছে গিয়ে ওদের দর্শন, এবং এই দর্শনের ফলে আমি একটা কথা বলে থাকি, যদি আজ থেকে 10 বছর পরেও যদি আমি বেঁচে থাকি, তখন যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি মনে করেন কোন দল পশ্চিমবঙ্গের বড় সর্বনাশ করেছে, তৃণমূল না সিপিএম, আমি বলবো নিঃসন্দেহে সিপিএম। তৃণমূল তো ওদের মেধাবী ছাত্রী, মমতা তো সিপিএমের মেধাবী ছাত্রী। মমতা হিসেব করে নিয়েছেন যে 34 বছর ওরা যে মেথডে ক্ষমতায় আছে, আমি সেই মেথডে ক্ষমতায় থাকতে পারবো না কেন? কিন্তু তার মধ্যে যে মিডিয়া এসে গেছে, তার মধ্যে যে নানা রকম বিপ্লব এসে গেছে কমিউনিকেশন সায়েন্সে, এই জিনিসটা ওরা মাথায় রাখেননি। তার ফলে মমতা 15 বছরের বেশি টেকেননি। আর ডক্টর কুণাল সরকার যেটা ইথাইল অ্যালকোহল নিয়ে বলেছেন, তার তাৎপর্যটা আমি বুঝলাম না। ইথাইল অ্যালকোহলের মেশালে লোককে বলে যদি আমি মেশাই তাহলে ক্ষতি কি আছে? আপনি ইথাইল অ্যালকোহল, সরকার বলে দিয়েছে ইথাইল অ্যালকোহলে মেশিন খারাপ হবে না, গাড়ি খারাপ হবে না, কিন্তু তেল একটু বেশি খেতে পারে, এইটুকু। এর চেয়ে বেশি আর কিছু নেই। আর যে কথাটা কুণাল সরকার বলেছেন, ডক্টর কুণাল সরকার বলেছেন, সেটা বলে আমি ইতি টানি। সেটা হলো যে এই ডেমোক্রেসিকে, ইলেকশনকে অকশন দিয়ে রিপ্লেস করা। শুনতে খুব ভালো, উনি একজন অসাধারণ বক্তা, সাবলীল, এবং আমরা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলাম। কিন্তু বিকল্পটা কি সেটা তো বললেন না। উনি কি চাইছেন যে সুইজারল্যান্ডের মতন ডাইরেক্ট অ্যাকশন হবে, পার্কে গিয়ে ওখানে হবে? পশ্চিমা ভারতের মতন একটা দেশ যেখানে 140 কোটি লোকের বাস, সেখানে সুইজারল্যান্ডের মতন পার্কে গিয়ে সেখানে হাত তুলে ভোট নেওয়া হবে এবং সেইভাবে আইন প্রণয়ন করা হবে? অবশ্যই সম্ভব নয়। বিকল্পটা কি যদি বলতে পারেন আমি খুব উপকৃত হব। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।